মিঠুর সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে ঘড়ির কাঁটাতে ভোর ৫টা। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর বাইরে কিন্তু বেশ অন্ধকার। ভোর ৫টা মানে এখন কিন্তু যে খুব আলো হয়ে যায় তা কিন্তু একদমই নয়। আমি ৫টার সময় ঘুম থেকে উঠি, তবে আমি জানলা খুলে দেখি না, কার্টেন দেওয়া থাকে বলে। আজ কার্টেনটা সরিয়ে দেখছি না, এখনও কিন্তু বেশ অন্ধকারই আছে। তো আমি কিন্তু আবার জানলা বন্ধ করে কার্টেনটা টেনে দিচ্ছি, কারণ এখন আমি লাইট জ্বালিয়ে ঘরে কাজ করব। আর অনেক সকাল সকাল আমি তোমাদের সামনে চলে এসেছি, কারণ সারাদিন অনেক কাজ করব। আর ভেবেছি এখন থেকে কিন্তু আর একটু আমি আলসেমি করব না, তোমাদেরকে সম্পূর্ণ কাজগুলোই করে দেখানোর চেষ্টা করব। আসলে কি বলো তো বন্ধুরা, আমি কাজ তো করছিলামই, আমরা দুজনা মিলেমিশে করছি, কিন্তু ক্যামেরা অন করে কাজ করতে গেলে দেরি হয়। তো যেহেতু ওর বাবা আছে, সে কারণে আমি কী করি, ক্যামেরা অন না করে ঝটপট কাজগুলো করে ফেলার চেষ্টা করি। আর এই দেখেছো, সোফাটা আমার হাজব্যান্ড কিন্তু গুছিয়ে রেখেছিল, তবে ওই যে মেরুন কালারের কুশনটা ও দিয়েছিল এক সাইডে, আমি আবার সরিয়ে গুছিয়ে দিলাম। আর ওকে আমি বললাম যে তুমি যে কুশনটা রেখেছো, তুমি কাজের তুমি অনেক কাজ করতে জানো, কিন্তু তুমি ফ্যাশন বা স্টাইল সম্পর্কে তুমি কিচ্ছু জানো না। তখন বলছে কেন? আমি বললাম এই কারণে যে তুমি করেছো কাজটা, খুব সুন্দর গুছিয়ে রেখেছো একদম সোফাটাকে, কিন্তু তুমি যদি একটু ফ্যাশন বা একটু স্টাইল সম্পর্কে জানতে, তাহলে কিন্তু কুশনগুলোকে সুন্দর করে তুমি রাখতে, মানে কোনটা মাঝখানে রাখবে সেটা তুমি তাহলে বুঝতে পারতে। তখন বলছো ওই ফ্যাশন ট্যাশন আমার দ্বারা হবে না, একটা করলেই হলো, বুঝেছো? আর এই দেখো ফুলদানিটার মধ্যে একটা কিন্তু মেয়ের ছবি দেওয়া আছে। তোমরা কি খেয়াল করেছিলে কখনো? আমি কিন্তু আজকে তোমাদেরকে একটু দেখালাম ভালোভাবে। এই যে ফ্লাওয়ার বাসটা, এটা কিন্তু আমার বারোদোলের মেলা থেকে নেওয়া ছিল ৫-৬ বছর আগে। আর এই যে বন্ধুরা মোবাইলের এই তারটা যে তোমাদের দেখিয়েছিলাম, সেটা কিন্তু এরকম পেঁচিয়ে পেঁচিয়ে একদম ঘুরিয়ে ঢুকিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। এই কোনার যে মুখটা, এখানটায় কিন্তু ফেটে যায় তারটা, আর আমার তারটা ফেটেও গেছে। এই যে তারটা দিয়ে যদি পেঁচানো থাকে, তাহলে কিন্তু মোবাইলের যে আসল তারটা সেটা কিন্তু ভালো থাকে, ফেটে যায় না। যাই হোক, আমারটা ফেটে গেছে, এখন আমি যত্ন নিলে হয়তো আরও অনেক দিন থাকবে ভালো। সংসারের প্রত্যেকটা কাজে কিন্তু মেয়েদেরকেই করতে হয়, যতই পুরুষরা করুক না কেন বন্ধুরা। তোমরা কিন্তু খেয়াল করে দেবে, পুরুষের কাজ আর মেয়েদের কাজের মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে। তো আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে নিচে চলে গেছে, আর আমি ভাবলাম যে না, নিচে যাব না। প্রত্যেক দিন কিন্তু কী করছিলাম বলো তো, বিছানাটা তুলে কোনো রকমের ঝাড়ু লাগিয়েই আমি চলে যাচ্ছিলাম। তো ভাবলাম যে না, রোজ রোজ এভাবে কাজ করলে তো হবে না, আমাকে সম্পূর্ণ দিকটা দেখতে হবে। আর ঘরের মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আর তার সাথে একটু সৌন্দর্যও রাখার কিন্তু দায়িত্ব আমাদেরই। তো বন্ধুরা, এই যে সিঙ্কটা, এটাকে কিন্তু মানে এই বেসিনটাকে আমি অনেক দিন পরিষ্কার করিনি ঠিকঠাক, এই ওপর দিয়ে একটু একটু করে বুলিয়ে নিচ্ছিলাম। তো ভাবলাম যে না, এইভাবে করলে কিন্তু জিনিসগুলো না ভালো থাকবে না, খুব কম দিনের মধ্যে এর মধ্যে দাগগুলো যে লেগে থাকবে সেগুলো কিন্তু আর উঠতে চাইবে না। আর এই স্টিলের যে কলটা, এর মুখটাও কিন্তু দেখবে আয়রনে না দাগ হয়ে যায়, আমার নিচের কলে কিন্তু হয়েছে। এখন আমি যতই ওটাকে ঘষা মাজা রগড়ারগড়ি যা খুশি করি না কেন, এখন কিন্তু আর সেটা আর পরিষ্কার হয় না। তো ওপরের জিনিসগুলোকে না আমি যেন খুব বেশি যত্ন নিই, যাতে নষ্ট না হয়। মানে নষ্ট তো হবেই একটা সময়ের পরে, মানে খুব তাড়াতাড়ি যাতে নষ্ট না হয় সেই চেষ্টাটা কিন্তু করি। তো সেই জন্য দেখো, আমি ভিমবার দিয়েই করি। তোমরা কে কী দিয়ে করো আমি জানি না, অনেকে হয়তো অনেক দামি লিকুইড কিছু পাওয়া যায় সেটা দিয়েও করো। আমি এই ভিম লিকুইড দিয়েই আমার হয়ে যায় চটপট। বা যদি তোমরা কেউ ভিম লিকুইডও না কিনতে চাও, ভিম যে মানে সাবান থাকে সেটা দিয়েও করলেও কিন্তু খুব তাড়াতাড়ি ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আসলে কী বলো তো, যে মানে খুব বেশি নোংরা পড়তে দেবে না, তার আগে পরিষ্কার করবে, তাহলে কিন্তু খুব হালকাভাবে ডললেই পরিষ্কার হয়ে যাবে। ডিপভাবে যদি নোংরা হয়ে যায়, তাহলে কিন্তু পরিষ্কার করতে আমাদের প্রত্যেকেরই খুব কষ্ট হবে, আর জিনিসটা ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। আর এই দেয়াল বেয়ে না প্রত্যেক বাড়ি আমি যখনই ধোবো, হালকা জল কিন্তু পড়বে। তো সেই জন্য প্রত্যেকবারই আমাকে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু মুছে নিতে হয়। আর বন্ধুরা, খুব সকাল সকাল উঠেছি তো, তবুও জানো তো আমি খুব তাড়াহুড়ো করছি সমস্ত কাজগুলো করে নিচে যাওয়ার জন্য, কারণ সে না চা করবেই, তার যত কাজই থাকুক না কেন, সে চা পেলে খুব খুশি। অল্প চা খাবে, তারপরেও কিন্তু সে চা করবে। আর সে চা মানে করার আগেই আমি যেন নিচে গিয়ে, কারণ নিচে গেলেই তো হবে না, অনেকগুলো কিন্তু নিচের কাজও আছে। দেখো এই ঘরের বিছানাটাও কী হয় বলো তো, একটু গড়িয়ে গাড়িয়ে না থাকি, মানে অভ্যাসটা খুব খারাপ আছে। যেখানেই মানে আমি বসবো, আসলে আমি বসতে পারি না, কী বলো তো, আমি কিন্তু শুয়ে পড়ি,
কথার আগে। এই স্বভাব কিন্তু আমার ভীষণ খারাপ আছে। আর শুলে পরে কী করি জানো তো, এইখানে যে তোমরা টেডিটা দেখতে পাও, ওর ঘাড়ের ওপরে মানে আমি একদম চড়ে যাব, ওর ঘাড় ঘুর ভেঙে মানে আমি একদম মনে হয় ফেটেই যাবে কবে যেন আমার অত্যাচারে। মেয়ে তো করে না, মেয়ে কিন্তু এই ডলটা কোনো দিন ধরেও নি। মেয়ের যে বান্ধবী সৃজিতা, ওকে না আগের বছর বার্থডেতে, আমার মেয়ের বার্থডে না জানো তো, এখানে আমাদের মাদারসাট আছে, আগের বছর কিন্তু মেয়েকে নিয়ে ওখানে গিয়েছিলাম ওর বান্ধবীদের সবাইকে নিয়ে আমি। তো সেই বছর মানে আগের বছর ওর সৃজিতা এই ডলটা ওকে দিয়েছিল। তো মেয়ের না তো ডলের নেশা নেই, নেশা কিন্তু আমার, জানো তো। তো আমি এটাকে জড়িয়ে ধরে জাপটে মানে এটাকে পাশ বালিশও করে ফেলি আমি, মানে আমার এত বাজে অভ্যাস। তো আমি ভাবছি এটা কবে ফেটে না যায়। দেখি যদি সময় পায় তো আমার হাজব্যান্ডকে বলবো ওটাকে না একদিন ধুয়ে দিতে। আর আমি না ধুতে পারি না এগুলো। ওর বাবাই কিন্তু সব সময় আমার ঘরে যত টেডি আছে ওগুলোকে কিন্তু মাঝে মাঝে ধুয়ে খুব ভালোভাবে, 2 দিন 3 দিন লাগে শুকোতে। ভালোভাবে না শুকোলে কিন্তু তার মধ্যে থেকে দেখবে কেমন একটা গন্ধ হয়ে থাকে। তো এখন তো খুব ভালো রোদ উঠছে, দেখি যদি একদিনের বাবাকে বলি, তোর বাবা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে একদম ছাদে নিয়ে গিয়ে শুকিয়ে নিয়ে আসবে। দেখো বন্ধুরা, আমি নিচে এসেও কিন্তু এই রুমটাকে খুব ভালোভাবে দেখলে তো একদম মুছে নিলাম, কারণ এই ঘরে আমার ঠাকুর আছে। আর এই দেখো, কাল তোমাদেরকে আমি না দেখাইনি আর বলিও নি যে মাছ তো কিনতে গিয়েছিলাম ঘূর্ণিতে। তো কি মাছ কিনেছি দেখলে? মাছ পালিয়ে যাচ্ছে বটি থেকে। আমরা কিন্তু এই মাছটাকে জিয়ে রেখেছিলাম মানে জলের মধ্যে দিয়ে। এটা হচ্ছে শোল মাছ। আর যেহেতু জানতো সেহেতু থাকবে, আর রাত করে তো রান্না করতামও না মাছটা। আর ওখান থেকে মাছ কিনলে একটা কী সমস্যা বলো তো, ওখানে কিন্তু মাছ কেটে দেয় না। এটা কিন্তু একটা বড় সমস্যা। তো আমাদের বাড়ি থেকে না 2 থেকে 2.5 কিলোমিটার দূরে ওই মাছ যেখানে আমি এনেছি এই মাছটা, ওখানে পাওয়া যায় একটু কম দামে, বেশ অনেকটাই কিন্তু কম দামেও পেয়েছিও। দেখেছো এইভাবে কিন্তু আমার হাজব্যান্ড মানে মাছটা কাটছে, ও না কাটতে শিখে গেছে অল্প অল্প। দেখো আমাদের কিন্তু মাছ কাটতে কোনো ছাইটাই কিচ্ছু লাগেনি, কারণ আমাদের তো এখানে ছাই পাওয়াই যায় না। যাই হোক, ওর বাবা কিন্তু মানে এক্সপার্ট হয়ে গেছে মাছ কাটতে। আমি হলে কিন্তু একটুও এই মাছটা কাটতে পারতামই না। আর আমি কোনো দিন চেষ্টা করবও না, যদি একা থাকি এরকম যে মাছ কেটে দেবে না এই জ্যান্ত মাছ, সেই মাছ কিন্তু আমি নেবই না, কারণ আমার দ্বারা এটা সম্ভবই নয়। তবে আমি অনেক মাছই কাটতে পারি, খুব বড় সাইজের মাছ হলে আমি বটি দিয়ে কাটতে পারি না, তাছাড়া কিন্তু পারি। আমার অনেকটা টাইম লাগে এই আর কি। আর জ্যান্ত মাছ তো ভয় পাই, যদি হাত কেটে যায়, এত নাড়াচাড়া করে, ছাইটাই কিছু নেই। কারণ আমি তো দেখতাম আমার মায়েরা কিন্তু উনুনের ছাই দিয়ে মাছ হচ্ছে কাটতো। এখন তো আর কারো বাড়িতে ছাই নেই, তবে ছাই জানো তো এখানে কিন্তু পাওয়া যায় একটা জায়গাতে। তোমাদের কালকে যে মিষ্টির দোকানটা দেখিয়েছি, ওই দোকানে আমি শুনেছি যে ছাই নাকি কিনতে পাওয়া যায়। তবে আমি কোনোদিনও কিনে আনিনি, আমার দরকার পড়েনি। আমিও জানো তো ছোটো ছোটো যে মাছ কিনি বা বাটা মাছ, রুই মাছ ধরো 1 কিলোর মধ্যে, সেগুলো আমি কাটতে পারি। সেগুলো কাটতে কিন্তু আমারও ছাই লাগে না, ছাই ছাড়াই না কাটতে মানে অভ্যস্ত হয়ে গেছি, সে কারণে কোনোদিন আর ছাই কিনে আনেনি। এখন কটা বাজে বলো তো? এখন কিন্তু সকাল প্রায় 4:30টার কাছাকাছি বাজে। আর আমি কিন্তু মানে জামা কাপড় ধুয়ে ফেলবো, মানে 7টার জলের মধ্যে সম্পূর্ণ করে ফেলবো কাজগুলো। আর বাইরে জানো না বন্ধুরা, আমার এখানে যে বসে কাজ করছি, আমার কিন্তু একটু ঘাম হচ্ছে না, কি মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ভাল লাগছে কিন্তু এখানে কাজ করতে। মনে হচ্ছে যেন রান্নাবান্নাগুলো যদি সমস্ত এখানে কাজগুলো করতে পারতাম, তাহলে মনে না খুব শান্তি পেতাম, মানে ঘেমে যেতাম না। আর এখন কিন্তু খুব ঘাম হচ্ছে, প্রচণ্ড গরম কিন্তু পড়েও যাচ্ছে আস্তে আস্তে। ওপরে যে কাজ করছিলাম প্রচণ্ড কিন্তু ঘেমে গিয়েছিলাম, নিচে আসার পর আর বিশেষ করে এই পেছনে যখন এসছি তখন কিন্তু ভীষণ শান্তি লাগছে, মানে ঠান্ডা হাওয়া সকালবেলার। ধরো সকাল 6:30, রোদ তো এদিকে ওঠেনি, তবে ওই যে মাঠটা দেখতে পাও আমার পেছনে, সেই মাঠে কিন্তু রোদ এসে গেছে। দেখে মনে হচ্ছে যে দিনে প্রচুর মানে যখন বেলা বাড়বে রোদ কিন্তু খুব উঠবে। যাই হোক বন্ধুরা, অনেক দিন কিন্তু এই টবটাকে না তো আমি পরিষ্কার করি না, তো এই টবটাকেও ভালো করে একটুখানি আমি ওই ডিটারজেন্ট দিয়েই পরিষ্কার করলাম। আর এখন জানো তো কোনো বালতি টালতিগুলোকে আমি কিন্তু একদমই আর হারপিক দিয়ে পরিষ্কার করছি না, সব সময় কিন্তু চেষ্টা করছি ডিটারজেন্ট দিয়েই পরিষ্কার করতে। তবে হারপিক দিয়ে পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয়, তবে যদি আমরা সব সময় পরিষ্কার করি অল্প অল্প ডিটারজেন্ট দিয়ে, তাতেও কিন্তু পরিষ্কার থাকে। তবে দীর্ঘদিন তো আমি সংসারের কাজগুলো ঠিকঠাক মতন করিনি, সে কারণে কিন্তু বালতিগুলো পরিষ্কার করা হয়নি। দেখি 2-1 দিনের মধ্যেই পেছনে নিয়ে এসে সমস্ত বালতিগুলোকে কিন্তু পরিষ্কার করব। সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে 80-82। এবার দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার সাদা ফুল গাছটা যে কত ছোট
ছোট, তার মধ্যে কিন্তু প্রচুর ফুল ফুটেছে। এই সমস্ত ফুল কিন্তু আমার সিংহাসন ভরে যাবে, মানে আমার পুজোর জন্য একদম যথেষ্ট বন্ধুরা। তো আমি কিন্তু আগে দৌড়ে চলে এসেছি ঠাকুরের কাজটা করে নিই। ওর বাবা কিন্তু চা চাওয়া হয়ে গেছে আমার কাছে। আমি বললাম যে না না, আমি আগে গিয়ে না পুজোটা একটু দিয়ে নিই, মানে সকালবেলার, না হলে কিন্তু ওই আবার জামা কাপড় ছাড়ো আবার করো, তো সে কারণে কিন্তু ঝামেলা হবে আবার আমার। আর তখন ওর বাবা বলছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করে নাও। তো আমি কিন্তু দৌড়ে চলে আসলাম এর জন্য। আর সকালবেলা একবার ঠাকুরকে যদি আমি খাইয়ে দিতে পারি না, তাতে দুপুরবেলা আমার দেরি হোক, 1টা 1:30 বেজে গেলেও না আমার কাছে অসুবিধা লাগে না। আমি সমস্ত কাজ গুছিয়ে তারপরে কিন্তু আমি করি। সকালে যেহেতু দিই সে কারণে কিন্তু আমি সকাল 12টার মধ্যেই আবার দুপুরের খাবারটা দেই না। আর এই দেখো বন্ধুরা, দেখেছো এই পলিথিনটার মধ্যে বেশ ভালোই কিন্তু ফুল ফুটেছে, মানে ফুল হয়েছে। ঠাকুরের সকালের ভোগ দিয়ে আমি চলে আসলাম এবার। আর এখানে যে আম কেটে রেখেছিলাম, মানে একবার কিন্তু রোদ পেয়েছে, তো ভাবছি যে এবার রোদ এসছে জানলার, মানে বাইরের দিকটাতে, তো আমি দিয়ে আসি বাইরের জানলাটার মধ্যে। দেখো এই পাশটা দিয়ে কিন্তু বেশ ভালো রোদ আসে সকালবেলা। তো এই জায়গাটাতেই আমি রাখছি। এখানে না কতগুলো কাঠকুট কেন দেওয়া আছে বলো তো? এই কাঠ পাথর দিয়ে না ওই যে নেট আছে, নেটটাকে আটকে দেওয়া, নাহলে না তলার দিকে নেটগুলো তো আটকানো নেই, সেই কারণে। যাই হোক, এইবার এসছি আমি কিন্তু চা, মানে চাখোর যে চা খাবে তার জন্য 1 কাপ চা বানাতে। তার জন্য কিন্তু আমি প্রতিবারই না একটু বেশি বেশিই কিন্তু চা করে ফেলি। দেখো বন্ধুরা কোনটুখানি চা দিয়েছি, তারপরেও কিন্তু বলবে বেশি চা। আমি বলেছি তাহলে আর চা খেতে হবে না, যদি এর থেকে কম চা খাও তাহলে একদম চা করবে না। দুপুরে রান্নাতে চলে এসেছি। আজকে দেখো মাছে আলু দিয়ে করব। শোল মাছ হয়েছে না, সেই শোল মাছটাকে কিন্তু আলু দিয়ে করলে বেশি ভালো লাগে। আর মুসুরি ডাল নিচ্ছি, মানে ওটা কিন্তু আজকেও হবে আম ডাল, মানে ভীষণ পছন্দ দুজনারই। আর আমও তো বেশি করে কিনে আনা আছে, ওই দিয়েই কিন্তু ডাল বানাবো। আর বন্ধুরা এই দেখো এখান থেকে কিন্তু শোল মাছ নিয়ে নিচ্ছি। মাছগুলো কিন্তু বেশি বড় ছিল না, তোমরা ওখানে দেখেছিলে শোল মাছ বেশি বড় ছিল না। একটা শোল মাছের মতন বড় মাছ দেখতে যেটা ছিল, সেটা কি গজার মাছ না গজাল মাছ কি একটা বললো, ও মাছ আমি কোনোদিনও খাইনি। আর ও মাছটা না প্রায় 3 কিলো না 3.5 কিলো নাকি ওজন ছিল। আমি বলেছি না না অত বড় মাছ আমি খাবোই না, বেশি বড় মাছ হলো না কেমন যেন গা আমার গিন করে, শোল মাছ বা লাটা মাছ এই ধরনের মাছগুলো দেখলে। তবে শোল মাছটা খেতে কিন্তু ভীষণই ভালোবাসি। আর বন্ধুরা ওখান থেকে না রোদটা চলে গেছে, তো আবার এনে কিন্তু এইখানটাতে দিয়েছিলাম। তো আর একবার এসে না আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বেশি করে, মানে উল্টে পাল্টে দিলে কি হয় যে জল জল থাকে না, সেটা কিন্তু একদম শুকিয়ে যায়, মানে খুব ভালো হয় আচারটা বানাতে। আজকে কিন্তু এই মাছের ঝোল হবে আর আম ডাল, এই দুটোই করছি, বেশি কিন্তু কিছু করব না। খুব বেশি রান্না করছি না এই কারণে, গরম বেশি পড়ে গেছে তো। আর চেষ্টা করছি একটু হালকা খাওয়ারই, মানে ডালটা সাথে রাখার, টক ডাল। আর আলু পটল দিয়ে প্রথমবার কিন্তু আমি শোল মাছের ঝোল বানাবো। তবে গরম মশলা দিলে কিন্তু খুব বেশি ভালো লাগে খেতে শোল মাছের মধ্যে আমার। তবে পটল দিলাম কেন বলো তো, আমার হাজব্যান্ড না ওখানে থাকে, তো ওখানে না ঠিক পটল দিয়ে বা কোনো সবজি দিয়ে তো এরকম কিছু খেতে পায় না, সে কারণে কিন্তু পটল দিয়ে আজকে ট্রাই করলাম, দেখি কেমন হয়। আর এই দেখো আমাকে একজনকে কমেন্টস করেছো, আমি নামটা মনে নেই আমার, যে ঠাকুরকে মাটিতে দিতে নেই, কিছু একটা পিঁড়ি টাইপের মতন দিতে, তো কিছুই নেই আমার ঘরে। তো হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ড বললো একটা এরকম সরু কাঠ আছে, হবে? আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ হবে, ওটা দিয়ে যদি তুমি পারো তো একটু বানিয়ে দিও, মানে ওই মাপটা আমি বলে দিয়েছি যে সেই মাপের একটা বানিও। তো আমার হাজব্যান্ড একেবারে যথা কথা তথা কাজ, দেখো সাথে সাথেই কিন্তু আমাকে এটা দিয়ে বানিয়ে দিয়েছে। তো ধুয়ে মুছে কালকেই কিন্তু এর মধ্যে আমি ঠাকুরের ভোগ দেব, আর তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব সেটা। তো বন্ধুরা সকাল থেকে দুপুর পর্যন্ত সম্পূর্ণ কাজই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর আজকের মতন ব্লগটাকে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, নাহলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।